নমস্কার সবাইকে। বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, কালো বাজারের প্রেমের দর। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। সঞ্জয় ও লীলার মধ্যে গভীর ভালোবাসা। কোনো নাটকীয় রোমাঞ্চকর ঘটনার মধ্যে তাদের ভালোবাসার জন্ম নেয়নি। প্রেমে পড়ার বয়স হওয়ার পর ঘটনাচক্রে হঠাৎ দেখা হয় এবং পরিচয়ও নয়। অল্প বয়স থেকে ঘনিষ্ঠ পরিচয় ও স্নেহ মমতার সম্পর্ক বড় হয়ে ক্রমে ক্রমে যে ভালোবাসায় পরিণত হয়, তাদের প্রেমটা সেই জাতের। লীলা যখন স্কুল পার হয়ে কলেজে ঢুকেছে এবং সঞ্জয় ব্যবসায় নেমেছে, তখনও তারা ভালোবাসার টের পায়নি। মাঝখানে সঞ্জয় ব্যবসা উপলক্ষে বছর তিনেক বাইরে ছিল। সেই সময় দুজনের মনেই খটকা লাগে যে ব্যাপারটা তবে এই কি। সঞ্জয় ফিরে আসা মাত্র সব জল্পনা কল্পনার অবসান হয়ে যায় প্রথম দর্শনের দিনেই। তার হৃদয় ঘটিত ব্যাপারে এত আশ্চর্য হবার কিছুই নেই, বিশেষত এরকম পাকাপোক্ত বুনিয়াদের উপর অনেক কাল ধরে যে ভালোবাসা গড়ে ওঠা, সেটা বিরাট দালানের মতোই। গাঁথনি শেষ হওয়ার আগে কে সেটাকে মেরামত করবে বলে মনে করে। তারপর বছরখানেক ধরে তাদের ভালোবাসা জমাট বেঁধেছে। এখন বিয়ের মধ্যে যথারীতি সমাপ্তি ঘটলেই হয়। একটু বাধা আছে, তেমন মারাত্মক কিছু নয়। ব্যবসা সঞ্জয় মন্দ করছে না, কিন্তু এখনও ততটা ভালো করে উঠতে পারিনি। লীলার বাবার পশুপতির যেটুকু দাবি, এমন একটা কিছু এখনও সঞ্জয় করতে পারিনি যাতে ব্যবসায়ী জাতের বড় বা মাঝারি রাঘব বোয়ালদের সঙ্গে তুলনায় যতটা ছোট হোক, অন্তত বড় ব্যবসায় যাতে উঠতে পেরেছে বলে তাকে গণ্য করা যায়। কতটা স্পষ্ট করার জন্য সঞ্জয় বলেছে, যেমন ধরুন $1,00,000, কিন্তু সেটা কিভাবে দেখতে চান? কারবারে খাটাচ্ছে অথবা ব্যাংকে জমা হয়েছে? পশুপতি বলেছে, না না, এমন কথা আমি বলছি না যে আগে তোমাকে লাখপতি হতে হবে। $1,00,000 কারবারই কি দেউলে হয় না? সে হলে আলাদা কথা। ব্যবসার আসল ঘাঁটিতে তুমি মাথা গুলিয়েছ, এটুকু হলেই যথেষ্ট। তারপর তোমার লাখ আর আমার মেয়ের লাখ। তুমি এখনও যাকে বলে ব্যবসায়ী অ্যাপ্রেন্টিস্ট। লীলার ইচ্ছে হলে অবশ্যই এটুকু বাঁধা কোথায় ভেসে যেত, কিন্তু লীলাও এ বিষয়ে বাপের মতে সমর্থক। সে বলে, যাই বলো তাই বলো, এদিকে ঢিল দিলে চলবে না। তোমাকে চার নষ্ট হয়ে যাবে, আমাকে নিয়ে মেতে থাকবে দিনরাত। তোমার ফিউচার নষ্ট করতে রাজি হব, অত সস্তা পাওনি আমাকে। ধনঞ্জয়ের ভবিষ্যৎ অবশ্য লীলার ভবিষ্যৎও, কিন্তু ভালোবাসার মানেও তো তাই। কাজেই এটা লীলার স্বার্থপরতার মনে করা ছেলে মানুষই ছাড়া কিচ্ছু নয়। সঞ্জয় তা মনে করেও না। খুব বেশি দুর্ভাবনার কারণও তার নেই। অপূর্ব যে কালোবাজার সৃষ্টি হয়েছে, অপূর্ব যে স্বাধীনতা পাওয়া গেছে ব্যবসা করে মুনাফা লুটবার, তাতে একবার একটা লাভসই সুযোগ পাকড়াতে পারলে আর দেখতে হবে না। রাতারাতি ব্যবসা জগতে নিজেকে এমন স্তরে তুলে নিতে পারবে যে লীলা বা তার বাবার কিছু বলার আর থাকবে না। লীলা মাঝে মাঝে বলে, কি করছো তুমি? এতদিনে কিছু করতে পারলে না? টুকটাক চালিয়েই যাচ্ছ। এদিকে কত বাজে লোক উতরে গেল। লোকেশবাবুর হতভাগা ছেলেটা পর্যন্ত একটা পারমিট বাগিয়ে কি রেটে কামাচ্ছে। ধনঞ্জয় বলে, তোমরা শুধু ব্ল্যাক মার্কেটটাই দেখছো, আর এটা বাগিয়ে ওটা বাগিয়ে কত সহজে কে বড়লোক হচ্ছে সেটা দেখছো। ওই বাগানোর জন্য যে কি ভয়ানক কম্পিটিশন, কত কাঠখড় পোড়াতে হয়, সেটা তো দেখছো না। লীলা তাকে সান্ত্বনা দিয়ে হেসে বলে, তুমি পারবে। বাবা বললেন, মালটা তুমি খাঁটি। সঞ্জয় হেসে বলে, আর তুমি কি বলো? ভেজাল? ভেজাল? আমার কাছে ভেজাল চলে না। খাঁটি না হলে তোমায় আমি হাত ধরতে দিতাম? ইতিমধ্যে সঞ্জয়ের আশা লোলুপতা বৃন্তে ফুল ধরার সম্ভাবনা দেখা দেয়। এদিকে যেমন বেড়ে যায় তার কর্মব্যস্ততা, আর কমে যায় লীলার সঙ্গে দেখা করার, গল্প করার সময়। অন্যদিকে তেমনি তার কথাবার্তা চালাচ্ছেন স্পষ্ট হয়ে ওঠে নতুন ধরনের একটা উৎসাহ উত্তেজনা। কি হয়েছে তোমার? লীলার প্রশ্নের জবাবে ধনঞ্জয় আরও একটু আদর করে বলে, ব্যাপারটা কি? বলবো পরে। লীলা হেসে বলে, বলতে হবে না, আমি বুঝেছি। বুঝেছ? বুঝবো না?
বিয়ের তারিখ ঘনিয়ে না এলেই পুরুষ মানুষদের এরকম ফুর্তি হয়। কয়েকদিন পরে তারা দুজনে এক ভাটিয়া কোটিপতির বাড়িতেই এক উৎসবের নিমন্ত্রণ রক্ষা করতে ফিরেছে। ধনঞ্জয় বলে, একটা মোটা কন্ট্রাক্ট বোধ হয় পাবো। লীলা গিয়েছিল পশুপতির সঙ্গে, ধনঞ্জয় গিয়েছিল একা। প্রীতি অনুষ্ঠানে ধনঞ্জয় অযাচিত উপেক্ষিত হয়ে ছিল আগাগোড়া। যেটুকু খাতির পেয়েছিল সবটুকুই লীলার জন্য, কিন্তু আজ ধনঞ্জয়ের কোনো ক্ষোভ আছে বলে মনে হয় না। লীলা খুশি হয়ে বলে, খুলে বলো। ধনঞ্জয় খুলেই বলে, 1080 টাকার ব্যাপার, পরে কৌশলে আরও কিছু বাড়িয়ে নেওয়া সম্ভব হবে। মিস্টার নিরঞ্জন দাস দেবার মালিক, তাকে অনেক চেষ্টায় বাগানো গেছে। বাবার কম হাঙ্গামা করতে হয়েছে আমাকে। লোকটা নিজে এতটুকু রিস্ক নেবে না। সব নিয়ম দস্তুর হওয়া চাই, কোনো দিকে ফাঁক থাকলে চলবে না। অথচ এদিকে চাহিদাটি ঠিক আছে। 10,000 পুরনো ফার্ম ছাড়া কন্ট্যাক্ট হবে না। এরকম একটা ফার্ম কোথায় লাল বাতি জ্বলে বসছে খুঁজে খুঁজে গা বাঁচিয়ে কিনে নেওয়া কি সোজা কথা? কিনেছ? হ্যাঁ, তবে মোটা রকম ঢালতে হয়েছে। 3টে দিন মোটে সময় করি কি? গরজ বুঝে গেল, যাকে সব তুলে নেব, 1000 গুণ তুলে নেব। লীলা একটু ভেবে বলে, সব একেবারে ঠিকঠাক তো? ধনঞ্জয় বলে, তা একরকম ঠিকঠাক বই কি। একরকম? লীলা ধনঞ্জয়ের একটা কান আদর করে মুলে দেয়। বাবা যে বলেন তুমি অ্যাপ্রেন্টিসড, সেটা মিছে নয়। এত টাকা ঢেলে এত দূরে এগিয়ে এখনও বলছো একরকম ঠিক। মোটা নিরঞ্জনকে বাঁধনি বুঝি যাতে কোনো রকমে গোলমাল করতে না পারে। কি বুদ্ধি! এই বুদ্ধি নিয়ে তুমি এই ব্যাপারে বাজারে ব্যবসা করবে? ধনঞ্জয় রীতিমতো ভরকে যেতে লীলার সাহস দিয়ে বলে, মোটা নিরঞ্জন তো গোলমাল করবে বলে মনে হয় না। আমি বরং একটু চাপ দেব। লোকটা খুব সিভালরাস। চাপ দেবে মানে? লীলা সব শব্দে হেসে ওঠে। অমনি ঈর্ষা জাগলো। এই মোটা নিরঞ্জনকে তুমিও ঈর্ষা করতে পারো আমার বিষয়। ধন্য তুমি। মেয়েরা কি করে গা বাঁচিয়ে চাপ দেয় জানো না? গা বাঁচিয়ে চাপ দিতে গেলেও কাছে যেতে হয়, মিশতে হয়, হাসি আর মিষ্টি কথায় মন ভুলাতে হয়। তার ফলেই সৃষ্টি হয় সমস্যা, প্রেমের সমস্যা। এতদিন পর্যন্ত তাদের ধারণা ছিল যে জন্মের অন্য সমস্ত কিছুর দরদাম আছে। একটা ফুটো পয়সার হোক বা লাখ টাকার হোক, সব কিছুর দাম ঠিক করা যায়। প্রেম অমূল্য, কারণ প্রেম তো কোনো বস্তু নয় যার মধ্যে দাম দিয়ে কিনে নেওয়া যাবে। নিরঞ্জন স্বয়ং ক্রেতা হয়ে দাঁড়িয়ে তাদের ধারণা ভেঙে চুরমার করে দিয়েছে। নিরঞ্জন লীলাকে বিয়ে করতে চায়। কোনোরকম সস্তা বা কুৎসিত মতলব তার নেই। সে শুদ্ধ পবিত্র শাস্ত্রীয় অথবা ততোধিক শুদ্ধ আইনসৎ ভঙ্গভাবে লীলাকে গরয়সী মহিষী স্ত্রী হিসেবে পেতে চায়। এর মধ্যে কালোবাজারি কোনো চাল নেই। সে নিজে কিছু বলেনি। খ্যাতনামা একজনকে ঘটক হিসেবে পাঠিয়েছে পশুপতির কাছে। লীলার কাছে প্রেম নিবেদন করাও সে দরকার বলে মনে হয়, কারণ সে ভালো করেই জানে যে সোজাসুজি লীলার কাছে কথা পারলে লীলা সোজাসুজি জবাব দেবে না। না, ধনঞ্জয় দিয়েছিল তার ভবিষ্যৎ সুদৃঢ় করার প্রত্যাশায়। নিরঞ্জন তাকে একটু অকারণ লজ্জায় মেশানো হাসি দিয়ে খাপছাড়া উপন্যাস জানিয়ে সরলভাবে বলে, শুনলে তুমি ঠাট্টা করবে, কিন্তু বিয়ে টিয়ে করে সংসারী হচ্ছি ভাই। তুমি চেনো পশুপতিবাবুর মেয়ে। সামনের মাসেই একটা শুভ দিন দেখে যাতে তার সাথে প্রস্তাব পাঠিয়েছি। নিরঞ্জন তাকে একটা সিগারেট দেয়, হাসি মুখেই আবার বলে, পশুপতি অনেক দিন ঘোরাফেরা করছেন, এ পর্যন্ত কিছু করা হয়নি, এবার কিছু করে দিতে হবে। তোমাকে কথা দিয়ে ফেলেছি, অন্য কেউ হলেই কন্ট্রাক্টে পশুপতিবাবুকে দিয়ে দিতাম, কিন্তু তোমার কথা আলাদা, তোমাকে তো আর না বলতে পারি না। কথাটা সহজেই বুঝতে পারে ধনঞ্জয়। অতি সরল স্পষ্ট মানে নিরঞ্জনের কথার। লীলাকে তার চাই। ধনঞ্জয় যদি ব্যাঘাত ঘটায় তবে বর্তমানের 80,000 এবং অদূর ভবিষ্যতে যা লক্ষাধিক টাকা কন্ট্রাক্ট দাঁড়াবে সেটা ফসকে যাবে ধনঞ্জয়ের হাত থেকে। শুধু তাই নয়, পশুপতির ভবিষ্যতে কোনোদিন কিছু বাগ দেওয়ার আশা বা ভরসা থাকা চলবে না নিরঞ্জনের মাধ্যমে। তারপরে কাজের কথায় আসে নিরঞ্জন। বলে, খুব সাবধানে হিসেব করে সব করবে, কোনো দিকে যেন কোনো ফাঁক না থাকে। এদিককার সব আমি সামলে নেব। বিনা মেঘে বজ্রপাতের মতো ওই ঠেকে ব্যাপারটা তাদের কাছে। স্পর্শপরের সঙ্গে হঠাৎ দেখা করতে করতে পর্যন্ত দুজনে তারা ভয় পায়। নিজের নিজের ঘরে একা বসে তলিয়ে বোঝার চেষ্টা করে যে কি হলো এবং এখন কি করার আছে। নিরঞ্জনের প্রস্তাব নিয়ে সে সম্ভ্রান্ত ব্যক্তিটিকে ঘটকালি করতে গিয়েছিল। তাকে পশুপতি জানায় যে মেয়ের সঙ্গে কথাবার্তা বলে 2-3 দিনের মধ্যে নিরঞ্জনের সঙ্গে দেখা করবে।
নিরঞ্জনের অফিস থেকে ধনঞ্জয় সোজা বাড়ি গিয়েছিল। পশুপতি ধনঞ্জয়কে টেলিফোনে ডেকে পাঠায়। ধনঞ্জয় বলে, আমি সব শুনেছি, কাল সকালে আপনার ওখানে যাব। লীলাকে ডেকে দেবো? থাক। ধনঞ্জয় লীলা দুজনেই সারা রাত জেগে কাটায়। মাইল খানেক তফাতে শহরে 2টি বাড়ির 2খানা ঘর, যে ব্যবধানে তারা কেউ একজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কয়েক মিনিটে ঘুচিয়ে দিতে পারে। সকালে ধনঞ্জয় আসে পশুপতির বাড়ি। পশুপতি বলে, লীলার সঙ্গে কথা বলে তোমরা ছেলে মানুষ নও, তোমরা যা ঠিক করবে আমি তাই মেনে নেব। লীলার চোখ লাল, বোঝা যায় বেশ খানিকটা কেঁদেছে। ধনঞ্জয় শুকনো বিবর্ণ মুখ এক নজরে দেখেই সে আবার হেসে ফেলে। চোখ মুছতে মুছতে বলে, বসো। ধনঞ্জয় বলে, ধীরে ধীরে বলে, কিছু ঠিক করেছ? লীলা বলে, তুমি? তারপর দুজনে খানিকক্ষণ চুপ করে থাকে। প্রথমে লীলার কাছে অসহ্য হয়ে ওঠে এই নীরবতা। বলে, নিরঞ্জন ছাড়বে না, সব ভেঙে দেবে। ধনঞ্জয় বলে, সে তো স্পষ্ট বলেই দিয়েছে। আবার কবে তুমি এরকম চাপ পাবে বা চান্স পাবে? কে জানে, একেবারে পাবো কি না তারও তো কোনো ঠিক নেই। ধনঞ্জয় নীরবে সায় দেয়। লীলা বলে, তাছাড়া এদিকে ওদিকে টাকা ঢালতেও হয়েছে অনেক, সব নষ্ট হয়ে যাবে। ধনঞ্জয় বলে, তা হবে, এমনিতেও তোমাকে পাওয়ার আশা একরকম ঘুষতেই গেছে। লীলা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তুমি যা ভেবেছ আমিও তাই ভাবছি। কাল আমরা বিয়ে করতে চাইলে এই জগতে কারোর সাধ্য আছে আমাদের ঠেকায়, কিন্তু আমরা ছেলে মানুষ নই। বিয়ে হলো নয়, তারপর বিয়ের নয় হলো, তারপর তোমার আমার দুজনেই জীবন নষ্ট হয়ে যাবে, কোনো লাভ নেই। ধনঞ্জয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, সত্যি লাভ নেই। আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।